আরে আন্টি যে, কেমন আছেন আন্টি? ভালো আছি বাবা। তুমি কেমন আছো? ভালো আছি আন্টি। আমার কিছু কাজ করানোর ছিল। ভেতরে এসে বসুন, আমি করে দিচ্ছি। কথা বলছিলাম নীলু আন্টি, মানে আমাদের দোকানের এক কাস্টমার। আমাদের দোকান বলতে আমি যে দোকানে কাজ করি সেখানকার। পড়াশোনার পাশাপাশি কাজ করি। দোকানটা মূলত কম্পিউটার কম্পোজ, নতুন ফোন এবং মোবাইল ব্যাংকিংয়ের। এইসব কাজ করাতেই মাঝে মধ্যেই তিনি দোকানে আসেন। আর সেই খাতিরেই তার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। কাজ শেষে নীলু আন্টি চলে যাওয়ার সময় বললেন, আকাশ, কাল তো তোমার ছুটির দিন, তাই না? হ্যাঁ আন্টি, কাল ছুটি। তাহলে কাল আমার বাড়িতে এসো। অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে নিমন্ত্রণ করে কিছু খাওয়াবো। যেতেই হবে? আসলে খুশি হব। এখন তোমার ইচ্ছা। ঠিক আছে আন্টি, নিমন্ত্রণ যখন করেছে তাহলে যেতেই হবে। না হলে খুব রাগ করবে এটা আমি জানি, কিন্তু আমার কারো বাড়িতে যেতে কেমন জানি একটা লাগে। পরের দিন, আজ যেহেতু দোকান বন্ধ, তাই ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম নীলু আন্টির বাড়িতে যাওয়ার জন্য। ঘড়ির কাঁটা 10টায় পৌঁছানোর সময় হাজির হলাম নীলু আন্টির বাড়িতে। কলিং বেল চাপ দিয়ে দাঁড়িয়ে আছি। মিনিট খানিক বাদে একটা অল্প বয়সী মেয়ে দরজা খুলে দিল। অল্প বয়সে ঠিক নয়, মেয়েটা যথেষ্ট যুবতী। বয়স ঠিক অনুমান করতে পারলাম না। তিনি আমাকে দেখেই বললেন, কাকে চাই? এইটা নীলু আন্টির বাড়ি না? হুম। আন্টি আমাকে আসতে বলেছেন। ওনাকে বলুন আকাশ আসছে। আপনি আকাশ? হ্যাঁ। আসুন, ভিতরে আসুন। মেয়েটার কথা মতো আমি ভেতরে প্রবেশ করলাম। মেয়েটা দরজা বন্ধ করতে করতে বলল, মা সবসময় আপনার প্রশংসা করে। ও আচ্ছা। আপনি বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। আমি সোফাতে গিয়ে বসলাম, আর মেয়েটা ভেতরে চলে গেল। এখানে বসে থাকতে কেমন যেন একটা অস্বস্তি লাগছে। আমি এই জন্যই কোথাও যাই না, কিন্তু নীলু আন্টির কথা ফেলতেই পারবো না, সেই জন্যই এসেছি। মিনিট 5 পর নীলু আন্টি আসলো আর বলল, কেমন আছো আকাশ? হ্যাঁ আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন? হুম, ভালো আছি। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। কি যে বলেন না, আপনি বলেছেন আর আমি আসবো না? এটা কখনো হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার মেয়ে স্নেহা। ওনার সঙ্গে আমার প্রথমেই কথা হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা বসে কথা বলো। আমি হালকা কিছু নাস্তা বানিয়ে আনছি। আচ্ছা। নীলু আন্টি চলে যাওয়ার পর আমি আর স্নেহা বসে রইলাম। একই অচেনা জায়গা, তার উপর পাশে একটা মেয়ে। আমার অবস্থা পুরাই খারাপ। মেয়েদের সঙ্গে কথা বলতে আমার কেমন জানি লজ্জা লাগে। তো মিস্টার আকাশ, চুপ আছেন কেন? কিছু বলুন। কি বলবো? সেটাও কি আমি বলে দেব? আচ্ছা, পড়াশোনা করেন আপনি? হ্যাঁ, কিসে পড়েন? বিএ সেকেন্ড ইয়ার। ও মা, তুমি তো দেখছি আমার জুনিয়র। আপনি কিসে পড়েন? থার্ড ইয়ার। আচ্ছা, তুমি কোন কলেজে পড়ো? সুকান্ত মহাবিদ্যালয়, ধূপগুড়ি। এই জন্য তোমাকে চেনা চেনা লাগছে। আমি কলেজে তোমাকে তোমার বন্ধুদের সাথে দুষ্টুমি করতে দেখেছি। এর মধ্যেই নীলু আন্টি একটা ট্রে হাতে করে এগিয়ে আসলো আমাদের দিকে আর বলল, এই যে, তোমাদের জন্য নুডলস নিয়ে আসলাম। সকালে কিন্তু এটাই খেতে হবে। তারপর দুপুরে রান্না করব। তোমরা খেতে খেতে কথা বলো, কেমন? আমি কাজ করে নিই। দুজনে চুপচাপ বসে নুডলস খাচ্ছি, আর স্নেহা আমার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আচ্ছা, তুমি মায়ের সামনে এত ভদ্র সাজো কেন? ভদ্র সাজতে যাবো কেন? আমি তো এমনই। তাহলে সেদিন কলেজে যেটা দেখলাম ওইটা কি ছিল? বন্ধুদের সঙ্গে থাকলে সবাই একটু দুষ্টুমি করেই। জানতাম না তো। এভাবেই টুকটাক কথা চলতে থাকলো। প্রায় বিকাল পর্যন্ত নীলু আন্টির বাড়িতেই ছিলাম। বিকেলে বাড়ি ফেরার সময় তিনি আমার মায়ের নাম্বারটা চেয়ে বসলেন। আন্টি, মায়ের নাম্বার কেন? আমি কি কিছু ভুল করেছি? আরে না না, যার ছেলে এমন নম্রভদ্র, তার মাও নিশ্চয়ই এরকম ভালো মানুষ হবে। এমনি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এই নিন। আচ্ছা আন্টি, আসি তাহলে। হ্যাঁ,
ঠিক আছে। এরপর নীলু আন্টির বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাড়িতে। তারপর মাঝে মাঝে স্নেহার সঙ্গে কথা হয়। স্নেহাকে আমি নাম ধরেই রাখি। স্নেহা নিজে আমাকে অনুমতি দিয়েছে। নীলু আন্টির বাড়িতে ভালো মন্দ রান্না হলেই আমার নিমন্ত্রণ আসে। সব মিলিয়ে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই এমন কিছু জানতে পারলাম যার জন্য আমি খুব চিন্তায় পড়ে গেলাম। ঘটনাটা হলো, আমি কলেজে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছি। সেই মুহূর্তে স্নেহার ফোন আসলো। হ্যালো। কোথায় তুমি? এই তো বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড ওয়েট করছি। কোথায় যাবে? কলেজ যাব, ফর্ম ফিল আপ করতে। আমাকে বললে না কেন? আপনাকে বলে কি হতো? আমার একটু কলেজে যাওয়া দরকার, তুমি অপেক্ষা করো, দুজনে একসাথে যাবো। আমার দেরি হয়ে যাবে। হ্যাঁ, কলেজ থেকে আমাকে আবার দোকানে আসতে হবে। আমার 5 মিনিট লাগবে, একটুখানি অপেক্ষা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে। আমাকে 5 মিনিটের কথা বলে 10 মিনিট পর স্নেহা আসলো। আমরা দুজনে রওনা হলাম কলেজের দিকে। কলেজে পৌঁছে দুজন যার যার ডিপার্টমেন্টে আলাদা হয়ে গেলাম। তারপর কাজ শেষে আবার দুজনে একত্রিত হলাম। এখন বাড়ির দিকে রওনা দিতে হবে। চলো একটু পার্কে যাই। এখন আমার হাতে একদম সময় নেই, কাজ আছে আমার। ভালোভাবে না গেলে কিন্তু জোর করে নিয়ে যাব। ঠিক আছে, চলুন। কলেজের পাশেই পার্ক। এখানে কপতির আগমন বেশি, যার কারণে আমার এখানে আসতে ইচ্ছেই করে না। পার্কে ঢুকে একটা বেঞ্চে বসতে যাব, তখনই স্নেহা বলল, চলো একটু নির্জনে বসি। কেন? এত প্রশ্ন করো কেন? চলো। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। ইদানিং ওনার এমন উদ্ভট আচরণ আমাকে খুব ভাবাচ্ছে। এমন সব কাজ করছেন যেন ওনার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে, যেটা আমার মোটেও ভালো লাগছে না। তার থেকে জুনিয়র একটা ছেলের সঙ্গে এমন আচরণ তিনি কী করে করছেন? তাছাড়া মাত্র কয়েক মাসের পরিচয়। ওনার মায়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, কিন্তু উনি যা শুরু করেছেন তাতে কোনো ওনার মা আমাকে ভুল বুঝবেন, কারণ তিনি আমার উপর বিশ্বাস রেখে ওনার মেয়েকে আমার সঙ্গে মিশতে দিয়েছেন। কি ভাবছো এত? ওনার কথা শুনে খেয়াল করলাম উনি আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছেন। আমি তেমন অবস্থা দেখে লাভ মেরে সরে আসলাম। এতদিন যা সন্দেহ করেছি সেটাই দেখছি সত্যি হলো। কি হলো? এমন করলে কেন? আপনি এভাবে আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসেছিলেন কেন? ভালো লাগছিল তাই। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে আপনি এইভাবে বসবেন। একটু কাঁধে মাথা রেখে বসেছি, তাতে কি এমন হয়েছে? অবুঝের মতো কেন প্রশ্ন করছেন আপনি? এইভাবে একজন প্রেম প্রেমিকা বসে? আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই। আর দেখুন, আপনার মা আমাকে খুব ভালো করেই জানেন। আপনি যা করছেন এইসব আপনার মা জানতে পারলে খুব কষ্ট পাবেন, আর আমাকেও খারাপ ভাববেন। দয়া করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন না। বাড়ি যেতে হবে, আসুন। তুমি কি সবকিছু জেনেও না জানার ভান করছো? ঠিক বুঝলাম না। তুমি জানো না আগামী মাসে আমাদের বিয়ে? এখন বলো, নিজের হবু বরের কাঁধে মাথা রেখে বসা কি খারাপ কিছু? আমাদের বিয়ে মানে? আপনার সঙ্গে আমার বিয়ে? হুম। এসব কে বলল আপনাকে? আর এই বিষয়ে তো আমি কিছু জানি না। সত্যি জানো না? না। কিছুদিন আগেই তো মা তোমাদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ডেট পাকা করে আসলো। তাছাড়া আমি তো অনেক আগে থেকেই জানি আমার আর তোমার বিয়ে হবে। তুমি যেদিন আমাদের বাড়ি আসলে, মূলত সেদিন তোমাকে দেখার জন্যই মা আসতে বলেছিল। মা তো তোমাকে আগে থেকেই পছন্দ করে, আর আমারও সেদিন তোমাকে পছন্দ হয়েছিল। তোমার মনে আছে আমার মা তোমার কাছ থেকে তোমার মায়ের নাম্বার নিয়েছিল? আমাদের বিয়ের কথা বলার জন্যই নাম্বার নিয়েছিল। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। বাড়ি থেকে তো কিছু বললো না আমাকে। আমি তো বললাম, এখন তো জানতে পারলে। কিন্তু আমার বিয়ে ঠিক করলো আর আমারই মতামত নেওয়ার প্রয়োজন মনে করলো না। তোমার মা বাবার উপর তোমার বিশ্বাস আছে, তুমি তাদের কথার অবাধ্য হবে না, এই জন্য হয়তো তোমাকে বলিনি। কিন্তু আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। কেন? আমাকে তোমার পছন্দ না? বিষয়টা তা নয়, এখন আমার পড়াশোনা শেষ হয়নি, আর আমি চাকরিও করি না। এখন কি করে বিয়ে করবো আমি? এখন সব থাক, বাড়ি চলুন।
এইসব নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা চলো। অতপর দুজনেই ফিরে আসলাম কলেজ থেকে। এখন মাথায় অন্য চিন্তা পেতে গেল। যাই হোক, নিজের কর্মস্থলে ফিরে কাজ করতে লাগলাম। বিষয়টা নিয়ে 2 দিন ভাবলাম। এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। এখন আমার যা ইনকাম তা দিয়ে নিজেরই চলে না। বিয়ের পর দুজনে চলবে কীভাবে? সিদ্ধান্ত নিলাম নীলু আন্টির সঙ্গে কথা বলবো। যেহেতু আমার পরিবার আমাকে কিছু জানায়নি, তাই এই বিষয়ে সাথে সঙ্গে কথা বলবো না। আর বাবা যে রাগী মানুষ, কথা বলতে গেলেই চট থাবা মেরে বসবে। নীলু আন্টির বাড়ির সামনে নীলু আন্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তাকে আসতে দেখে খানিকটা এগিয়ে গেলাম আর বললাম, কেমন আছেন আন্টি? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। বলো, কি জন্য ডাকলে? আন্টি, আমি গত পরশুদিন জানতে পারলাম আমার পরিবার আর আপনি মিলে নাকি আমার আর স্নেহার বিয়ে ঠিক করেছেন। হুম, আমরা ভেবেছিলাম কয়েকদিন পর তোমাকে বলবো, কিন্তু স্নেহা দেখছি তোমাকে আগে থেকেই বলে দিয়েছে। আন্টি, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। কেন? সমস্যা কোথায়? আন্টি, আমি এখনো লেখাপড়া করছি। প্রতিষ্ঠিত হই, তারপর বিয়ে করব। আপনি প্লিজ এই বিয়েটাকে বন্ধ করুন। এটা কি বলছো? আমি অনেক আশা নিয়ে তোমাদের বিয়ে ঠিক করেছি। তোমাকে নিজের ছেলের মতো দেখি। ভেবেছিলাম আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে নিজের ছেলের অভাবটা পূরণ করব। ঠিক আছে, তুমি যখন চাইছো না, তাহলে না হয় বিয়েটা হবে না। ধন্যবাদ আন্টি। এখন কিছুটা হালকা লাগছে। মনে হচ্ছে মাথা থেকে চিন্তা দূর হলো। এখন বিয়ে করা মানেই সংসারে আটকা পড়ে যাওয়া। তখন আর পড়াশোনা হয়ে উঠবে না, সব কিছু হবে শুধু সংসার কেন্দ্রিক। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল স্নেহার সঙ্গে কথা হয় না। তার জন্য আলাদা একটা টান অনুভব করছি। তার শূন্যতা আমাকে কষ্ট দিচ্ছে। তার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে কখনো কথা না বলে থাকিনি। এখন বুঝতে পারছি তাকে ছাড়া আমি থাকতেই পারবো না। 2 দিন ধরে স্নেহার সঙ্গে কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারিনি। আর সরাসরি নীলু আন্টির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। স্নেহাকে ফোন করছি, কিন্তু ফোন ধরছে না। বিকেল থেকে অপেক্ষা করতে করতে সন্ধ্যাই হয়ে গেছে। সাহস করে ভেতরে যেতে পারিনি। অন্ধকার গাঢ় হতেই একজনকে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। বুকের ভেতর থাকা শূন্যতাটা কেমন যেন আস্তে আস্তে সরে যাচ্ছে। বুঝতে পারলাম সে আসছে। কাকে চাই? আপনাকে। আমি কি সস্তা যে চাইলেই পেয়ে যাবেন? আপনাকে পেতে হলে কি করতে হবে? বুক ভরা ভালোবাসা নিয়ে আসতে হবে। তার থেকেও বেশি এনেছি। মরার আগ পর্যন্ত ভরাবে না। হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসলো শুনি? হঠাৎ আসেনি, এতদিন সুপ্ত অবস্থায় ছিল। আপনার অভাবে তা গলতে শুরু করেছে। ভালোই তো। আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? লুচ্চামি করতে মন চাইছে? থাক, দরকার নেই। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরতে অনুমতি নিতে হয়? কথাটা শোনার পর 1 মুহূর্ত দেরি না করে তাকে শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। তার কথা ইঙ্গিত দিল তাকে বুকে জড়িয়ে ধরলে তার তিল পরিমাণ অসুবিধা নেই। এখন নিজেকে একদম পরিপূর্ণ মনে হচ্ছে। হেনাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। আর কতক্ষণ এভাবে? এবার ছেড়ে দিলাম। অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলাম। এবার দুজনে হাতে হাত রেখে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আচ্ছা, সেদিন তো আন্টিকে বলে বিয়েটা বন্ধ করে দিলাম, এখন কি হবে? কি হবে? আমাদের বিয়ে এখনো ঠিকই হয়নি, বন্ধ হবে কি করে? মানে? মানে তোমাকে একটু চেক করলাম, তুমি আমাকে ভালোবাসো কিনা। তোমার মতামত ছাড়া কিভাবে বিয়ে হবে বলো? এখন তুমিও রাজি, আমিও রাজি, ফলে আমাদের বিয়েতে আর কোনো সমস্যা হবে না। এটা কিন্তু আমার সঙ্গে অন্যায় হয়েছে। তাহলে কি বিয়ে করবে না? স্নেহার হাতটা শক্ত করে ধরে বললাম, এই যে এই হাত ধরেছি, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। তোমাকে ছাড়া আমার চলবেই না। তুমি ছাড়া আমি শূন্য, তুমি আমার পূর্ণতা।